কি ব্যাপার? এসব কি শুনছি আমি? আপনি? এসব কি? মহারাজার বিবাহ নাকি খারিজ করা হচ্ছে? কদম্ব রাজ্য সম্পর্কে আপনাদের ধারণা কতটুকু আছে? আমি দাক্ষিণাত্যের পল্লব রাজ্য ভ্রমণ করাকালীন ভারতবর্ষের রাজনৈতিক অবস্থার অনুসন্ধান করেছি এবং তাতে যা বুঝেছি তা অত্যন্ত বিস্ময়কর। কারণ শক, বকাটক, পল্লব এই রাজ্যগুলি অত্যন্ত শক্তিশালী রাজ্য। এমনকি গুপ্ত সম্রাট চন্দ্রগুপ্ত পর্যন্ত অত্যন্ত সমীহ করে চলে। কিন্তু মহারাজ মহারানীর তো কোনো দোষ নেই। তাদের দাম্পত্যের মাঝখানে তৃতীয় কেউ প্রবেশ করলে তারা উভয় খুব দুঃখ পাবেন। মহারানীর দুঃখ? আচ্ছা, মহারানীর দুঃখ সুখের উপর নির্ভর করে রাজনীতি আবার কবে থেকে সিদ্ধান্ত নিতে শুরু করেছে? আর সব থেকে বড় কথা, ওরা কিন্তু সাধারণ দম্পতি নন। ওরা হচ্ছেন সিংহলের রাজা এবং রানী। সেই ক্ষেত্রে ব্যক্তিগত সুখ দুঃখের চাইতে রাজ্যের জনগণের সুখ দুঃখ এবং তাদের মঙ্গলের কামনা করাটাই উচিত। কিন্তু এক্ষেত্রে কি? পুত্রার্থেই হোক অথবা নিছকই দ্বিতীয় বিবাহের উদ্দেশ্যেই হোক, মহারাজের উচিত যত তাড়াতাড়ি সম্ভব এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। কারণ কদম্বের মতন অমন শক্তিশালী রাজ্যকে আত্মীয়তার বন্ধনে বেঁধে নিজেদের রাজনৈতিক অবস্থানটা আরো বেশি শক্তিশালী করে তোলার এই সুবর্ণ সুযোগটাকে হাতছাড়া করা উচিত নয়। কিন্তু তাতে তো তাদের দাম্পত্য জীবন ক্ষতিগ্রস্ত হবে। মহারাজ তার কন্যাকে শপথ করে বলেছেন যে আপনি মন্ত্রী হয়ে এ সমস্ত কি বলছেন? সিংহাসনে বসে যদি কোনো ব্যক্তির রাজা হিসেবে অভিষেক হয় তখন তাকে শপথ বাক্য গ্রহণ করতে হয়। আর সেই শপথ বাক্য অনুসারে রাজা সারা জীবনের জন্য নিজেকে উৎসর্গ করেন রাজ্যবাসীর জন্য, তাদের কল্যাণে। সেক্ষেত্রে তার ব্যক্তিগত সুখ দুঃখকে প্রয়োজনে বলি দিতে হয়। রাজা হলেও সবার আগে তিনি তো মানুষ। কোনো মানুষের নিজের মানবিক ইচ্ছে অনিচ্ছেগুলোকে তো অগ্রাধিকার দেওয়া উচিত। এ বিষয় নিয়ে এই মুহূর্তে তর্কাতর্কি করে নিজেদের মধ্যে জটিলতা সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই। আমাদের এখন ঐক্যবদ্ধ থাকা উচিত। প্রণাম দেবী জাহ্নবী। প্রণাম। আপনার প্রত্যাবর্তনের খবর আমি পেয়েছি সভাপতি মশাই। সব কুশলে তো? হ্যাঁ দেবী জাহ্নবী, কিন্তু আমি সিংহলে ফিরে আসার পর থেকে যা যা শুনছি। দেখুন, সিংহলে অতীতেও এর চেয়ে আরো বেশি জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তখন উপতিশ্বর বাবা ছিলেন রাজা। আমার স্বামী আভ্যন্তরীণ বিষয়গুলো দেখতেন। দেখুন, একটা রাজ্য মানে কিন্তু শুধু রাজা নয়। একটা রাজ্যের ভবিষ্যৎ নির্ভর করে তাদের মন্ত্রীদের সঠিক সিদ্ধান্তে, অবদানে। আপনাদের তো দেখা উচিত যাতে রাজার নিজের স্বার্থ এবং সকলের স্বার্থ বজায় থাকে। এটা কি বলছেন দেবী জাহ্নবী? দেখুন সভাপতি মশাই, তীর্থস্থান থেকে সিংহলে ফিরে আসার পর আমি দেখেছি মন্ত্রিসভায় এক ধরনের অকর্মণ্যতা সৃষ্টি হয়েছে। মহারাজের এই সমস্যায় মন্ত্রিসভা কি সিদ্ধান্ত নিয়েছেন? যদি তারা সিদ্ধান্ত নিতে অক্ষম হন তাহলে তাদের দৃষ্টি দেওয়া উচিত যে আদৌ তারা তাদের পদাধিকারের জন্য যোগ্য কিনা। বেশ, আমি দেখছি কি করা যায়। রাজিমা, এটা আমার দায়িত্ব। আমার দিদির দাম্পত্য জীবনে যাতে কোনো বাধা না আসে সেটা আমি দেখব। ঘনা সোনা, নাও এই দুধটা খেয়ে নাও তো।
আজ সারা দিন তুমি কিচ্ছু খাওনি সোনা। এরকম করলে যে অসুখ করে যাবে। নাও সোনা, খেয়ে নাও। না, আমি খাবো না। এরকম করে না সোনা, ভালো মেয়েরা তো সব সময় বড়দের কথা শোনে, আর তুমি তো খুব ভালো মেয়ে। তাহলে খেয়ে নাও সোনা। কি হয়েছে, কি হয়েছে? আমার খনা রাগ করেছে? দেখো না জয়ম, আমার দুধ খেতে একটুও ভালো লাগে না, তাই বলেছি ওই 7 জনকে আমার ভাগের দুধটা দিতে, কিন্তু কৌরকিমা একটুও শুনছে না। ঠিক আছে, ঠিক আছে। দাও দেখি। আমি এখন আমার খনার সাথে গল্প করব। কেউ আমার খনাকে বিরক্ত করবে না। আচ্ছা খনা, তুমি চুপি চুপি আমাকে বলো তো, তুমি দুধটা কেন খেতে চাইছো না? আমি কাউকে বলবো না। আমাকে একটু ভাবতে যাও জয়ম, এখন অন্য কথা বলো না। ও তাই? তা তুমি কি ভাবছো খনা? বাবার সমস্যাটার সমাধানের উপায় ভাবছি। মিহিরও আমাকে বলেছে এক মনে চিন্তা করতে, যদি সমাধান পেতে হয় তাহলে অন্যদিকে মনোনিবেশ করলে চলবে না। মিহির ঠিকই বলেছে খনা। কোনো কাজ যদি একত্রে করা যায় তাহলে সেই কাজটা আরো সহজসাধ্য হয়। তাই আমি বলছি কি, তুমি আর আমি মিলে যদি সমস্যাটা নিয়ে আলোচনা করি তাহলে সমাধানের একটা পথ খুঁজে পাওয়া যাবে। কি তুমি রাজি তো? আমার কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তার আগে তুমি বলো যে তুমি এই শর্তটা পালন করবে। না, তুমি আগে বলো শর্তটা কি। ওফ, আমার ভাগ্নিটা খুব দুষ্টু হয়েছে। আচ্ছা, তাহলে শর্তটা শোনো। আমরা দুজনে মিলে এখন আলোচনা করব। যদি আমরা সমাধান খুঁজে পাই তাহলে তোমাকে এই দুধটা খেয়ে নিতে হবে। কি রাজি? যদি তাই হয় তাহলে আমাদের সেই পাত্রকে খুঁজে বের করতে হবে। সিংহলে বসবাসকারী এমন এক পাত্র যার মধ্যে রাজার মতোই যোগ্যতা আছে, তাহলে সব সমস্যা সমাধান হবে। তাহলে আলোচনার শেষে আমরা একটা সন্তোষজনক পর্যায়ে এসে পৌঁছেছি। সুতরাং এই মুহূর্তে সব থেকে আগে একটা গুরুত্বপূর্ণ কাজ হলো, কি বলো তো খনা? কি? এই দুধটা তোমাকে লক্ষ্মী মেয়ের মতো খেয়ে ফেলতে হবে। আমাদের পরিকল্পনা যদি সঠিক হয় তাহলে সে পাত্রটি কে হবে? রাজিমা, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আপনি যে ব্রত পালনের কথা ঐশিকাকে বলেছেন তাতে আমি আর ঐশিকা দুজনেই অনেকটা মনে বল পেয়েছি। এবারে মনে হচ্ছে আমাদের সংকটময় অবস্থা অনেকটা কেটে যাবে। ঐশিকা তো মনে প্রাণে চাই ব্রত পালন করতে। আমি জানি উপতিষ্য, ঐশিকা তার দায়িত্ববোধে কোনোদিন কোনো খুঁত রাখেনি। তার কর্তব্যবোধ প্রবল।
এমন স্ত্রী পাওয়া সৌভাগ্যের বিষয়। দেখো, আজ অবধি ঐশিকা যা দায়িত্ব নিজের ওপর নিয়েছে তা পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করেছে, এমনকি তার স্বামীর পুনর্বিবাহে তার সম্মতি প্রদান করেও। আমি আমি বুঝি রাজিমা, এ বড়ই কঠিন কাজ, কিন্তু এ কাজ কি করে যে পারলো ঐশিকা, আমি এ বিষয়ে তুমি একটা গঠনমূলক কাজ করেছ, কিন্তু তোমার এই কাজে যাবতীয় দোষারোপ ঐশিকার উপর পড়ছে। ঐশিকার উপরে দোষারোপ? কি হয়েছে রাজিমা? মানে কে করছে এসব? তুমি এ অভিযোগে কাকে ছেড়ে কাকে দোষ দেবে উপতিষ্য? আপনি কি বলছেন? আমি আমি কিছুই বুঝতে পারছি না রাজিমা। আমি বলতে চাইছি, এই অভিযোগের মধ্যে রয়েছে সিংহলের বহু মানুষ। দেখো, পুনর্বিবাহ না করার সিদ্ধান্ত ছিল তোমার, কিন্তু দেখো সিংহলের অনেক মানুষ মনে করছেন যে ঐশিকার দ্বারা প্রভাবিত হয়ে তুমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছ। কিন্তু রাজিমা, ঐশিকা তো কোনোদিন কিছু আমাকে বলেনি। আমি জানি উপতিষ্য। দেখো, এখন যদি প্রচার করা হয় যে এই সিদ্ধান্ত একান্তভাবে তোমার, তাহলে কিন্তু প্রজারা তোমার ওপর আস্থা হারিয়ে ফেলবে। দেখো, যে রাজা সিংহলের ভবিষ্যৎ উত্তরাধিকারীর কথা না ভেবে নিজের সিদ্ধান্তে বিবাহ বন্ধ করেন, তার ওপর কিন্তু সিংহলবাসী আর আস্থা রাখে না। আমি আমি কি করব বলুন রাজিমা? তুমি যদি ঐশিকাকে সত্যই ভালোবাসো, তাহলে যত শীঘ্র সম্ভব এই সমস্যার সমাধানের একটা ইতিবাচক উপায় ঠিক করো। আমি আপ্রাণ সেই চেষ্টাই করব রাজিমা। আপনি আমাকে আশীর্বাদ করুন, যাতে আমি আমার কাজে সফল হই। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো জয়দ্রথ, এই যে তোমার ভগ্নিপতি অর্থাৎ আমার দাদা মহারাজা উপতিষ্যের বিবাহ স্থগিতের বিষয়টা নিয়ে তোমরা কোনো সিদ্ধান্ত নিলে? না, দেখো, তুমি এই মন্ত্রিসভায় এক বিশেষ পদ অলংকৃত করছো, তার উপরে রাজিমা তোমাদের দায়িত্ব দিয়েছেন মহারাজের বিবাহ সংক্রান্ত এই সমস্যাটি সমাধান খোঁজার বিষয়ে। সেক্ষেত্রে কি তোমার কাছ থেকে আমি কোনো সদুত্তর আশা করতে পারি না জয়দ্রথ? রাজকুমার, আমি আমার কর্তব্য দায়িত্বগুলো খুব ভালো করে জানি, বুঝি। আজ পর্যন্ত আমার অধীনে যে কটা মন্ত্রক রয়েছে তার দায়িত্বে আমি কখনো কোনো গাফিলতি করিনি। সুতরাং মন্ত্রী হিসেবে নিজের কর্তব্যগুলো আমি যেমন ঠিক পালন করি, ঠিক তেমনি দাদা হিসেবেও আমি আমার বোনের প্রতি দায়িত্বশীল। আমি আমার সর্বশক্তি প্রয়োগ করে একটা শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করছি। আচ্ছা রাজকুমার, আপনি বলুন তো, মহারানী তো আমাদের দুজনেরই বউরানী, আমরা দুজনেই তাকে খুব ভালোবাসি, তিনি আমাদের দুজনেরই খুব কাছের মানুষ। আপনি কি কোনো সমাধানের পথ খুঁজে পেয়েছেন? জয়দ্রথ, আমি এখনো মন্ত্রী মহলের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি, আর সিংহলের রাজকুমার হিসেবে আমি জানি আমায় কি করতে হবে, আর আমি সেটাই করব যেটাতে সবার মঙ্গল হয়। কিন্তু শোনো, কোনো কিন্তু নয় জয়দ্রথ, আমি জানি আমার কর্তব্য কি, এবং ভবিষ্যতে তুমি সেটা খেয়াল রাখবে। নিজের কাজে মনোযোগ দাও। দাঁড়াও ঐশিকা,
তোমার সঙ্গে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। কিন্তু রাজদীপ, আমাকে খুব তাড়াতাড়ি মন্দিরে যেতে হবে। রাজপুরোহিত মশাই গণনা করে একটা শুভ লগ্ন বলে দিয়েছেন, সেই লগ্নতেই আমাকে ব্রত শুরু করতে হবে। আমি অবাক হয়ে যাচ্ছি তোমার স্পর্ধা থেকে। ভুলে যেও না ঐশিকা, আমি জ্যেষ্ঠা, উপতিশ্বর দিদি। আমার আদেশ অমান্য করছো তুমি কোন সাহসে? কে দিয়েছে তোমাকে এই অধিকার? আমাকে ক্ষমা করবেন রাজৌদি, আমি ঠিক ওভাবে বলতে চাইনি। আসলে আমার মন্দিরে যেতে দেরি হয়ে যাচ্ছে, তাই। সেই কারণেই তো বলছি, যত শীঘ্র সম্ভব আমার নির্দেশিত কাজটা তুমি সম্পন্ন করো, তারপর তোমাকে আমি আর আটকাবো না। ঠিক আছে, বলুন আমাকে কি করতে হবে। কয়েকটা মূল্যবান জিনিস তোমাকে আমার হাতে তুলে দিতে হবে। মূল্যবান জিনিস কি? এই অলংকারগুলো, যা প্রত্যেক প্রজন্মে পাটরানীরা পেয়ে থাকে, সেগুলো তোমাকে আমার হাতে তুলে দিতে হবে। আমার কথার অর্থ বুঝতে তোমার কি অসুবিধা হচ্ছে ঐশিকা? আসলে রাজৌদি, এতদিন অবধি আমি জানতাম এই অলংকারগুলো শুধুমাত্র আমার একারই। আমার হাতে যখন এগুলোকে তুলে দেওয়া হয়, তখন আমায় নির্দেশ করা হয় যেন কোনো অবস্থাতে এগুলো আমি কারো হাতে তুলে না দিই। এগুলো যখন তোমার হাতে তুলে দেওয়া হয়েছিল, তখন সিংহলের মানুষ জানতো তুমি সিংহলের পাটরানী হিসেবে থাকবে আজীবন। তুমি সিংহলকে উপহার দেবে তার উত্তরাধিকার, পুত্র সন্তান, যেটা তুমি পারোনি ঐশিকা। তাই পাটরানী হিসেবে ওই অলংকারগুলো আর তোমার কাছে থাকতে পারে না, ওগুলো আমাকে দাও। আসলে রাজদীপ, যে কোনো শুভ অনুষ্ঠানে যাওয়ার আগে এই অলংকারগুলো আমি পরে থাকি। এখন আমি ব্রত শুরু করতে চলেছি, তাই এগুলো পরেছিলাম। এখন এগুলো খুলে দিই কি করে? আমার কথার অর্থ বুঝতে বোধহয় তোমার এখনো অসুবিধা হচ্ছে। এই প্রাসাদে আমি বর্তমান থাকতে অন্য কেউ কোনো রকম সিদ্ধান্ত নেবার স্পর্ধা যেন না দেখায়। এই রাজপরিবারের শিক্ষার একটা অঙ্গ হলো গুরুজনদের শ্রদ্ধা করা। এই রাজপরিবারে জন্মগ্রহণ করে এই রাজপরিবারের পরিবেশে, শিক্ষায় যে কোনো ছেলে মেয়ে যারা বড় হয়েছে, তাদের কাছে এইটুকু সহবত বোধহয় আশা করাই যায়। ঐশিকা, চলো, দেরি হয়ে যাচ্ছে যে, এসো।